সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আবারও উপস্থিত হয়েছি মোহাম্মদ এনামুল হক রাসেল, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আজকে তোমাদের নতুন একটি পাঠ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা অবশ্যই এই পাঠ থেকে উপকৃত হবে। আজকের যে আলোচনা আমি আগেই বোর্ডে লিখে নিয়েছি যাতে তোমাদের সময় ক্ষেপণ না হয়। ভূগোল প্রথম পত্র থেকে অধ্যায় 3 পাঠ 13 এবং 14 নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, আজকের মূল আলোচনা হবে নদী বিষয়ক, নদী নিয়ে আলোচনা। তোমরা নদীর সঙ্গে অবশ্যই পরিচিত, তোমরা নদী চেনো এবং জানো। নদীতে নৌকাতে ঘুরে বেড়ানো, লঞ্চ, স্টিমার, নদীতে মাছ ধরা, নদী ভাঙন, এবং নদীতে বন্যা হওয়া, এ ধরনের বিভিন্ন শব্দের সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই পরিচিত। তোমরা কি জানো যে নদীটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? আমরা জানি যে নদী তার চলার পথে অনেক সময় তার গতিপথ পরিবর্তন করে থাকে। ঠিক আছে, এবং ভূমিরূপের বিভিন্ন ধরনের এটা পরিবর্তন সাধন করে। তৃতীয় অধ্যায়ের আমাদের মূল যেহেতু আলোচনা ভূমিরূপ পরিবর্তন বিষয়ক, এই ভূমিরূপ পরিবর্তনে নদী অবশ্যই কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখব যে সুউচ্চ ভূমি থেকে বিভিন্ন ধরনের কাজের মধ্য দিয়ে, অর্থাৎ সেটা ক্ষয় হতে পারে, বহন হতে পারে, সঞ্চয় হতে পারে, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ধরনের কাজের মধ্য দিয়ে সে কী করে? মোহনায় গিয়ে পতিত হয়। এই উৎসস্থলটা আমরা দেখি যে এটা হতে পারে পাহাড় বা পর্বতের যে প্রস্রবণ অথবা ঝর্ণাধারা, ঠিক আছে, অথবা আমরা হিমবাহ বা বরফ গলা যেগুলো বলে থাকি আর কি। ঠিক আছে, যে পাহাড় বা পর্বতের পাদদেশ দিয়ে, অর্থাৎ ঢাল বেয়ে কোনো ঝর্ণাধারা সমভূমি অথবা মালভূমির উপর দিয়ে প্রবাহিত হবে, এবং প্রবাহিত হওয়ার সময় শর্ত কি? সেটা অবশ্যই তার বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করবে। সেটা হবে ক্ষয় কার্য, হবে সেটা তার বহন কার্য এবং সঞ্চয় কার্য, এবং এগুলোর মধ্য দিয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টির মাধ্যমে সে সর্বশেষে মোহনায়, অর্থাৎ সাগরে অথবা মহাসাগরে গিয়ে পতিত হবে। এটাকে আমরা বলছি হচ্ছে নদী। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে নদীতে উৎসস্থল থেকে মোহনা পর্যন্ত এখানে আমরা বিভিন্ন ধরনের ভূমিরূপ পরিবর্তন দেখছি। যে সুউচ্চ যে ভূমিরূপগুলো, এগুলোকে আমরা পাহাড় পর্বত বলছি। এখান থেকে ঝর্ণাধারা ধীরে ধীরে এগুলো বিভিন্ন ধরনের সুতিনালী, গুহানালী বা পয়নালী, বিভিন্ন ধরনের নালার সৃষ্টি করবে, এবং এখানে যেহেতু বেগটা বেশি থাকে এবং এখানে প্রচণ্ড বেগে পানি প্রবাহিত হবে। প্রচণ্ড বেগে পানি প্রবাহিত হলে দেখবে যে এটি ছোট ছোট পাথরগুলো কি করছে? দ্রুত বেগে সরিয়ে নিয়ে যাচ্ছে, এবং বড় বড় পাথরগুলোকে ধাক্কা দিয়ে একটার সঙ্গে আর একটা ভেঙে ছোট ছোট হয়ে যাচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা নদীর গতি, এবং এখান থেকে এই নদীটা সমভূমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হওয়ার ফলে এখানে আমরা দেখছি যে এটাকে আমরা বলছি হচ্ছে মূল নদী। ঠিক আছে, মূল নদী কোনো একটি উৎসস্থল থেকে উৎপত্তি হবে এবং সেটা বিভিন্ন কাজের মাধ্যমে মোহনায় গিয়ে পতিত হবে। এবং মূল নদীটা সাধারণত আমরা দেখি যে এটি প্রশস্ত, অনেক সময় হয়ে থাকে খাড়ি হয়ে থাকে, এবং এই মূল নদীতে আরেকটি নদী, অর্থাৎ কোনো একটি জায়গায় উৎপত্তি হয়ে এই মূল নদীর সাথে যদি মিশে যায়,
তাহলে আমরা সেটাকে বলি এই মূল নদীর এটা হচ্ছে উপনদী। তোমরা জানো যে যমুনার উপনদী আমরা করতোয়া বলে থাকি আর কি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে উপনদী, এখান থেকে আবার সে গতিপথ পরিবর্তন করে বা গতিটা চলমান রেখে এখানে আবার সেটা প্রাকৃতিক বাঁধ, এই গতিটা চেঞ্জ হওয়ার ফলে এখানে এক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে দেখো, যার ফলে বাঁক সৃষ্টি হওয়ার ফলে এখানে একটা হ্রদের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এটা সোজা আসার কথা ছিল কিন্তু এটা বাঁক হওয়ার কারণে এই বাঁকটা হয় সাধারণত দেখা যায় যে নদীটা চলার পথে যে ক্ষয় কার্যটা সাধন করে, সাধারণত কোমল শিলা যেগুলো এগুলো অপেক্ষাকৃত বেশি ক্ষয় সাধন হয় এবং শক্ত বা কঠিন শিলা যেগুলো এগুলো কিন্তু ধীরে ধীরে ক্ষয় হয়। তাহলে কঠিন শিলা অপেক্ষা কোমল বা নরম শিলাটা দ্রুত ক্ষয় হয়, যার কারণে এটার গতিপথটা পরিবর্তন হয়ে যায় এবং শেষে আমরা দেখি এটা এখানে প্রাকৃতিক বাঁধের সৃষ্টি করে এবং সবশেষে এটা হচ্ছে বদ্বীপ অর্থাৎ ব আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে বা এটা আমরা দেখছি মোহনায় পতিত হচ্ছে। এখানে আমরা নদীর যেটা বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি যে আমাদের বড় বড় যে নদ নদীগুলো রয়েছে, যেমন ব্রহ্মপুত্র যমুনা নদী, গঙ্গা থেকে আসা পদ্মা নদী, তারপরে মেঘনা নদী, ঠিক আছে, সুরমা এবং কুশিয়ারের মাধ্যমে মেঘনা নদী চলে এসেছে। এরপরে আমরা দেখি কর্ণফুলী নদী এবং আমাদের বগুড়াতে আমরা করতোয়া নদী, বাঙালি নদী, এই ধরনের নদীগুলো দেখে থাকি। ঠিক আছে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো যে নদীর বিভিন্ন ধরনের কাজের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি করছে, এই ভূমিরূপ আমরা দেখি যে নদী কয় ধরনের ভূমিরূপ সৃষ্টি করে? দুই ধরনের সাধারণত। আমরা একটা হচ্ছে 1 নাম্বার, এটা মূল পয়েন্ট আমরা দেখব, এটা হচ্ছে নদীর ক্ষয়জাত ভূমিরূপ। এরপরে আছে নদীর সঞ্চয়জাত ভূমিরূপ। আমরা আলোচনা করব নদীর ক্ষয়জাত ভূমিরূপ, অর্থাৎ নদীর প্রাথমিক অবস্থায় অর্থাৎ নদীর গতিবেগের দ্বারা যে ক্ষয় সাধন হচ্ছে এবং এর ফলে যে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে এগুলোকে আমরা বলি হচ্ছে নদীর ক্ষয়জাত ভূমিরূপ। এবং এটা সাধারণত দেখা যায় নদীর প্রাথমিক গতিতে, তারপরে মধ্য গতিতে, তারপরে নিম্ন গতিতে এইগুলো ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে। প্রাথমিক গতিতে ক্ষয়জাত যে ভূমিরূপগুলো আমরা দেখছি, 1 নাম্বার দেখো ভি আকৃতির উপত্যকা, 2 নাম্বার লিখেছি হচ্ছে স্পার, 3 নাম্বার গিরিখাত, 4 নাম্বার হচ্ছে ক্যানিয়ন, 5 নাম্বার জলপ্রপাত, 6 নাম্বার হচ্ছে খরস্রোত, 7 নাম্বার কাস্কেড এবং 8 নাম্বার প্রাকৃতিক সেতু, 9 নাম্বার হচ্ছে বর্তুলাকার গর্ত। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় ক্ষয়জাত যে ভূমিরূপগুলো রয়েছে। এরপরে দেখো মধ্যগতিতে যে ক্ষয়জাত ভূমিরূপ, এখানে দেখা যাচ্ছে যে সর্পিল বাঁক, নদী ছেতন, নদী মঞ্চ এবং নিম্ন গতিতেও ক্ষয়জাত ভূমিরূপ রয়েছে। সাধারণত আমরা দেখি যে জোয়ার ভাটার ফলে মোহনায় বিভিন্ন ধরনের ভূমিরূপ ক্ষয় হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পয়েন্টগুলো দেখব যে নদীর ক্ষয়জাতের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো রয়েছে এগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে এবং এগুলো দেখতে কেমন। প্রথমেই তোমরা দেখো যে ভি আকৃতির উপত্যকা, আমি লিখেছি এটা হচ্ছে কি ভি আকৃতির উপত্যকা। এটাই দেখো ভির মতো হবে। ঠিক আছে, ভির মতো আমরা বলছি এরকম যে ভূমিরূপ যদি এইভাবে থাকে, এবার এটাকে আমরা বলছি হচ্ছে ভি আকৃতির উপত্যকা। কিভাবে সৃষ্টি হচ্ছে? যে প্রাথমিক গতিতে দেখা যায় যে নদীর পার্শ্ব ক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয়টা বেশি হয়, অর্থাৎ পাশের ক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয়টা বেশি হচ্ছে। এর ফলে দেখা যায় যে ইংরেজি ভি অক্ষরের মতো একটা ভূমিরূপ সৃষ্টি করছে। যেমন পার্বত্য চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপত্যকা আমরা বলবো, উদাহরণ আমরা বলতে পারি যে পার্বত্য চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপত্যকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম যে এই ধরনের ভূমিরূপ, এটা দেখতে ইংরেজি অক্ষর ভির মতো। এরপর দেখো স্পার। স্পার আমরা কি বলছি? স্পারটা আমরা দেখব সাধারণত এই ধরনের, দেখো যে
ঠিক আছে। এখান থেকে আমাদের এখানে দেখো যে এখানে এই যে পানিটা আসছে, এখন সাধারণত এটা দেখা যায় যে এই অংশটুকু এর ভিতরে চলে গেছে, আবার এই অংশটুকু এর ভিতরে চলে গেছে, এই অংশটুকু এর ভিতরে চলে গেছে, এই অংশটুকু এর ভিতরে চলে গেছে। এই যে স্পার আমরা বলছি। আবার একটা আমি দেখে দিচ্ছি, এখানে দেখো সাধারণত আমরা দেখি যে এইভাবে আসলো, ঠিক আছে। এখান থেকে একটা অংশ এইভাবে আসতে পারে, এখান থেকে আবার এরকম যেতে পারে স্পারটা, ঠিক আছে। এরপরে এভাবে আসলো, এখান থেকে আবার এই অংশটুকের ভিতরে ঢুকে গেল, এইভাবে ঢুকতে পারে এবং এখান দিয়ে নদীটা বয়ে বাইরে। সাধারণত দেখা যায় যে উৎস থেকে নিম্নঢালে যাওয়ার সময় নদীর এক পাড় বা তীর আমরা বলছি আর কি, অন্য পাড়ে আঘাত করে যদি অগ্রসর হয়, তাহলে এই অবস্থায় তলদেশে ক্ষয়টা চলতে থাকে এবং এ ধরনের গতি ধারার ফলে পর্বত গাত্রসমূহ ক্ষয় হয়ে এমনভাবে অবস্থান করে যেন দুটি করাতের দাঁতসমূহ পরস্পরের দিকে লেগে আছে। যেমন আমরা হিমালয় পর্বতের জেনেভা স্পার বলছি। তাহলে স্পারটা দেখতে এরকম যে নদী এভাবে চলতে থাকবে, পাহাড় পর্বতের কোনো অংশটুকু এদিকে হেলে গেছে, আবার এদিকে গেছে, ঠিক আছে। অর্থাৎ যে অংশটুকুতে বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে সে অংশটুকু বেশি হেলে যাচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে স্পার। আমরা এরপরে দেখবো হচ্ছে গিরিখাত। গিরিখাতটা কি? এটা সাধারণত খাত সৃষ্টি করে, এটা আমরা দেখব যে এই ধরনের একটা খাত সৃষ্টি করছে, ঠিক আছে। এটা আমরা বলছি যে নদী প্রবল যে স্রোতধারাটা থাকবে, এটা সাধারণত খাড়া পর্বতগাত্র বেয়ে নিচের দিকে প্রবাহিত হলে নদী খাত ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়িত পদার্থগুলো স্রোতের সাথে বহু দূর পর্যন্ত চলতে পারে। এমত অবস্থায় বড় বড় পাথর সমূহ একটি নির্দিষ্ট জায়গায় পতিত হলে গভীর ও সংকীর্ণ নদীখাতের সৃষ্টি হয় এবং এরূপে এই সৃষ্টি খাতকে আমরা বলছি হচ্ছে গিরিখাত। তাহলে আমরা কি বললাম যে প্রবল যে স্রোতধারা, এটা পর্বতগাত্র কি হবে যে খাড়া বে অর্থাৎ নিচের দিকে চলে আসবে এবং এখানে দেখা যাচ্ছে যে নিচ দিকে বেশি ক্ষয়প্রাপ্ত হবে এবং এখানে এই পাথরগুলো কি হয়, বড় বড় পাথর সমূহ একটা নির্দিষ্ট জায়গায় জমা হচ্ছে। এই বড় বড় পাথরগুলো একটা নির্দিষ্ট জায়গায় জমা হচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে গিরিখাত। এরপর আমরা দেখবো হচ্ছে ক্যানিয়নটা কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে ক্যানিয়ন বলতে আমরা যেটা বোঝাচ্ছি, এটা সাধারণত গিরিখাতগুলো যদি অধিক গভীর এবং খাড়া ঢাল বিশিষ্ট হয়, এটাকে আমরা বলবো হচ্ছে ক্যানিয়ন। সাধারণত আমরা দেখি যে উত্তর আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, এটা পৃথিবীর বিখ্যাত। তাহলে এই ক্যানিয়নটা গিরিখাতের মতোই সাধারণত আমরা দেখি যে এটা যদি আরো বেশি গভীর হয়ে যায় তাহলে এটাকে আমরা বলতে হচ্ছে ক্যানিয়ন এবং এখানে বড় বড় পাথরগুলো অর্থাৎ জমা হতে থাকবে। এরপর আমরা দেখব যে জলপ্রপাত। তোমরা জানো যে পার্বত্য অবস্থায় আমরা দেখি যে উপরে যে কঠিন শিলা, এই কঠিন শিলা থেকে একদম নিচে এইভাবে অর্থাৎ এই যে ঝর্ণা ধারা, পানিটা দ্রুত বেগে এই নিচে পতিত হচ্ছে।
ঠিক আছে, এটা কি হচ্ছে যে উপরি পৃষ্ঠ দিয়ে অর্থাৎ পার্বত্য অবস্থা আমরা দেখি যে নদীর স্রোতগুলো যখন কঠিন শিলাস্তর থেকে কোমল শিলাস্তরে উপনীত হয় এবং কোমল শিলাটা অধিক ক্ষয়প্রাপ্ত হবে, কোমল শিলাটা অধিক ক্ষয়প্রাপ্ত হবে। এক্ষেত্রে দেখা যায় যে এই স্রোতধারাটা খাড়াভাবে যদি একদম নিচে পতিত হয় জলধারাটা, সেটাকে আমরা বলছি হচ্ছে জলপ্রপাত। ভিক্টোরিয়া জলপ্রপাত, নায়াগ্রা জলপ্রপাত, আমরা বাংলাদেশে দেখি মাধবকুণ্ড জলপ্রপাত, একটি দৃষ্টান্ত আমরা দিতে পারি আর কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখব যে খরস্রোত কিভাবে সৃষ্টি হচ্ছে। খরস্রোত সাধারণত আমরা দেখি যে এদিকে আমরা দেখব এইভাবে পানিটা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এটাকে আমরা বলছি হচ্ছে খরস্রোত। এখানে আমরা দেখব যে পাহাড়ের ঢালু জায়গায় মাটি পর্যায়ক্রমে কঠিন এবং সাধারণত কোমল থাকতে পারে। এমত অবস্থায় নদীর স্রোত কোমল শিলাকে আস্তে আস্তে ক্ষয় করে এবং কঠিন শিলা পূর্ব অবস্থায় থেকে যাবে। এতে ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতের সৃষ্টি হবে। এসব জলপ্রপাত যখন সারিবদ্ধভাবে উপর থেকে নিচের দিকে অবস্থান করবে এবং এই স্রোতগুলো কি হবে, লাফাতে লাফাতে নিচের দিকে পতিত হবে। এটা প্রবাহমান অর্থাৎ সারিবদ্ধ যে ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাত, এগুলোকে আমরা বলতে হচ্ছে খরস্রোতা। অর্থাৎ এই যে একটা উঁচু ভূমি, এখান থেকে ধীরে নিচে পতিত হলো, আবার উঁচু ভূমি থেকে এই ভূমিতে আবার নিচে পতিত হলো, এখান থেকে আবার এই ভূমিতে পতিত হলো, এভাবে, ঠিক আছে। অর্থাৎ অনেকগুলো স্রোতধারা সারিবদ্ধভাবে যখন উপর থেকে নিচের দিকে পতিত হবে তখন আমরা তাকে বলছি হচ্ছে খরস্রোত। এবং এরপরে আমরা দেখব হচ্ছে ক্যাসকেড। আমরা ক্যাসকেড বলছি যে এটা সাধারণত নদী প্রবাহ সুষম ঢাল পথের নিচের দিকে যদি প্রবাহিত হয় তাকে আমরা বলি হচ্ছে কাসকেড। যেমন মিশরের নীল নদে এ ধরনের কাসকেড আমরা রয়েছে। এরপর আমরা দেখব যে সুড়ঙ্গ পথ অথবা প্রাকৃতিক সেতু আমরা যেটাকে বলছি। সুড়ঙ্গ পথ বা প্রাকৃতিক সেতু আমরা জানি যে অনেক সময় নদীপথ নিচের চুন জাতীয় মৃত্তিকা ক্ষয় করলে উপরের কঠিন শিলা পূর্ব অবস্থায় থেকে যাবে এবং এতে কঠিন শিলা কি হবে, যে সেতুর ন্যায় অবস্থান করবে, তাকে আমরা বলছি প্রাকৃতিক সেতু। যেমন যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের কলোরাডো, এটা হচ্ছে প্রাকৃতিক সেতু। এরপর আমরা দেখব বর্তুলাকার গর্ত। বর্তুলাকার গর্ত আমরা বলছি, এটা সাধারণত এইরকম গর্ত হবে, ঠিক আছে। বর্তুলাকার গর্ত, সেটা সাধারণত আমরা এটাকে দেখেছি যে বর্ষাকালে নদীর গতিপথে দ্রুত যদি সাধারণত পানি বৃদ্ধি পায় তাহলে নদীর পানি অনেক সময় ক্ষুদ্র পরিসরে গোলাকার ঘূর্ণনের সৃষ্টি করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বর্ষাকালে প্রচুর পরিমাণে নদীতে পানি রয়েছে এবং সেটা যেখানে নদীর অভ্যন্তরভাগে তলদেশে যদি কোনো ভূমি গর্ত থাকে তাহলে কি হবে, যে এটা স্বাভাবিক গতি থেকে ধীরে ধীরে নিচ দিকে আসবে, আবার উপর দিকে যাবে, যার ফলে এটা ঘূর্ণনের সৃষ্টি করবে। এটা সাধারণত আমাদের দেখি হচ্ছে বর্ষাকালে। এ ধরনের সাধারণত ঘূর্ণিবেগ আমরা দেখে থাকি পদ্মা এবং মেঘনার মিলিত বিভিন্ন স্থানে। এরপরে আমরা দেখব যে মধ্যগতিতে যে ক্ষয়জাত ভূমিরূপ রয়েছে, এখানে রয়েছে সর্পিল বাঁক, নদী সেতন, নদী মঞ্চ। সর্পিল বাঁক আমরা বলছি যে আমরা জানি যে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়, অর্থাৎ এইভাবে দেখো, এগুলোকে আমরা বলছি হচ্ছে সর্পিল বাঁক। অর্থাৎ মধ্যগতিতে দেখা যাচ্ছে যে সাধারণত নদী অববাহিকায় শিলা নরম থাকায়
এবং পানির স্রোতের আঘাতে এক পাশে বেশি ক্ষয়প্রাপ্ত হয়, এক পাশে কম ক্ষয়প্রাপ্ত হয়। এভাবে যদি চলতে থাকে তাহলে সেখানে বাঁক সৃষ্টি হয়। এগুলোকে আমরা বলতে হচ্ছে সর্পিল বাঁক। এবং বাংলাদেশে আমরা দেখি বহু সর্পিল বাঁক নদীর, যেমন সুরমা নদী, এরকম উদাহরণ আমরা দিতে পারি। এরপর নদী ছেদন আমরা যেটাকে বলছি, নদী ছেদন, ঠিক আছে। নদী ছেদন আমরা বলছি যে এটাই, এই বাঁকটা যদি ধীরে ধীরে সোজা পথে প্রবাহিত হয়ে যায়, অর্থাৎ বেঁকে চলতে চলতে এটা যখন আবার সোজা পথে চলতে থাকে হঠাৎ, তখন আমরা সেটাকে আমরা বলছি হচ্ছে নদী ছেদন। এরপর আমরা দেখবো হচ্ছে নদী মঞ্চ। নদী মঞ্চ আমরা দেখব সিঁড়ির মতো হবে আর কি। এটা সাধারণত আমরা দেখি যে মধ্যগতিতে নদীর পানি অসমানভাবে হ্রাস বৃদ্ধির ফলে নদী অসমানভাবে ক্ষয়প্রাপ্ত হয় এবং সিঁড়ির ন্যায় ভূমিরূপ সৃষ্টি করবে। এগুলোকে আমরা বলছি হচ্ছে নদী মঞ্চ। তাহলে কি আমরা বলছি যে মধ্যগতিতে নদীর পানি যদি অসমানভাবে হ্রাস বৃদ্ধি পায় তাহলে অসমানভাবেও এটা ক্ষয়প্রাপ্ত হতে পারে এবং সিঁড়ির ন্যায় ভূপ্রকৃতির যে সৃষ্টি করবে এটাকে আমরা বলছি নদী মঞ্চ। এরপর নিম্ন গতিতে ক্ষয়জাত যে ভূমিরূপ, এটা আমরা সাধারণত দেখি যে যেহেতু নদীর শুরু থেকে শেষ পর্যন্ত তার কাজের মধ্য দিয়ে ক্ষয় কাজটা বেশি করে থাকে এবং এখানে দেখা যায় যে শেষে চর সমূহে বন্যার সৃষ্টি, জোয়ার এবং নদীর গতিপথ পরিবর্তন এবং অন্য কোনো নৈসর্গিক কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি করতে পারে। এটা আমরা দেখি হচ্ছে নিম্ন গতিতে। তাহলে আজকে আমরা দেখলাম হচ্ছে নদী সম্পর্কিত আলোচনা। নদী আমরা বলছি যেটি একটি উৎসস্থল থাকবে, উৎসস্থল পাহাড় বা পর্বতের প্রস্রবণ, ঝর্ণা দ্বারা অথবা বরফ গলা কোনো কিছু, এবং সেখান থেকে কি হবে যে সমভূমি বা মালভূমিতে এটা পতিত হবে এবং সেটা প্রথমে সুতিনালী, গুহানালী বা পয়নালী বিভিন্ন ধরনের নালা সৃষ্টি করে একত্রিত হয়ে মূল নদী সৃষ্টি হয়ে এটা প্রবাহিত হতে থাকবে এবং এটা প্রথমে ক্ষয়কার্য, পরে বহন কার্য এবং সঞ্চয় কার্যের মাধ্যমে মোহনায় গিয়ে পতিত হবে। এটাকে আমরা বলছি হচ্ছে নদী। সাধারণত আমরা দেখি যে বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা এ ধরনের বড় বড় নদী রয়েছে, দৃষ্টান্ত আমরা দিতে পারি। এখানে আমরা উপনদী দেখেছি যে মূল নদীতে কোনো নদী যদি এসে মিশে যায় তাহলে সেখানে আমরা বলছি হচ্ছে এটা মূল নদীর উপনদী, এবং মূল নদী থেকে কোনো নদী যদি সৃষ্টি হয় এটাকে আমরা বলছি হচ্ছে শাখা নদী, ঠিক আছে। এবং নদীর বিভিন্ন ধরনের কাজ দেখলাম, একটা হচ্ছে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এরপর রয়েছে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আমরা দেখলাম প্রাথমিক গতিতে ক্ষয় কাজ করে এটা ভি আকৃতির উপত্যকা, স্পার, গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত, খরস্রোত, ক্যাসকেড, প্রাকৃতিক সেতু, বর্তুলাকার গর্ত। মধ্যগতিতে হচ্ছে সর্পিল বাঁক, নদী ছেদন, নদী মঞ্চ এগুলো সৃষ্টি করছে। ভি আকৃতির উপত্যকা আমরা দেখলাম যে এটি পার্শ্ব ক্ষয় অপেক্ষা যদি উলম্ব ক্ষয় অর্থাৎ নিচ দিকে যদি ক্ষয়টা বেশি হয় তাহলে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি করে। স্পার আমরা দেখলাম যে নদীর তার গতিপথে পাহাড় বা পর্বতের পাদদেশে আমরা দেখি যে এক পাশে ক্ষয় বেশি হচ্ছে আর এক পাশে কম হচ্ছে, এতে পাহাড়ের একদিকের এক অংশ আরেক দিকে কি করছে যে ঢুকে পড়ছে, এটাকে আমরা বলছি হচ্ছে স্পার। এবং গিরিখাত আমরা দেখতে পাচ্ছি যে নদী তার চলার পথে সাধারণত দেখা যায় যে যে প্রবল বেগে যদি ক্ষয়প্রাপ্ত হয় এবং সেখানে বড় বড় শিলাখণ্ডগুলো যদি তলদেশে জমা হয় তাহলে আমরা সেটাকে বলছি গিরিখাত। এবং এটা ক্যানিয়ন আমরা বলছি যে এই গিরিখাতে যদি অনেক আকার অর্থাৎ বড় আকারের সৃষ্টি হয় সেটাকে হবে ক্যানিয়ন। জলপ্রপাত আমরা বলছি যে উঁচু ভূমিরূপ থেকে একদম নিচে যদি পানি পতিত হয়, স্রোত দ্বারা প্রবাহিত হয়, স্রোত দ্বারা পতিত হবে, ঠিক আছে। যে কোনো প্রবাহমান স্রোত দ্বারা একদম কঠিন শিলা থেকে একদম নিচে গিয়ে যদি পতিত হয় সাধারণত দেখা যায় যে এই ভূমিরূপটা উপরে সে নিচ দিকে বেশি ক্ষয়টা বেশি হয়, তাহলে এভাবে গর্তের সৃষ্টি করবে এবং সেটা নিচে গিয়ে পতিত হবে, এটা হবে জলপ্রপাত। খরস্রোত আমরা দেখলাম
যে একই সঙ্গে বিভিন্ন স্রোতধারা অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতের যদি সৃষ্টি হয় তাহলে আমরা সেটাকে বলছি হচ্ছে খরস্রোতা। ক্যাসকেড আমরা বলছি যে নদী প্রবাহ সূক্ষ্ম ঢালপথে নিচের দিকে যদি প্রবাহিত হয় তাহলে আমরা সেটাকে বলছি ক্যাসকেড। সুড়ঙ্গ পথ বা প্রাকৃতিক সেতু আমরা বলছি যে অনেক সময় নদীপথ নিচের চুন জাতীয় মৃত্তিকা ক্ষয় করলে উপরের যে কঠিন শিলা এটা পূর্ব অবস্থায় থেকে যায়, যার কারণে এই কঠিন শিলাটি সেতুর ন্যায় অবস্থান করে, যাকে আমরা বলছি প্রাকৃতিক সেতু। এরপরে আমরা দেখলাম হচ্ছে বর্তুলাকার গর্ত। এটি সাধারণত বর্ষাকালে পানি যখন দ্রুত বেগে প্রবাহিত হয় সাধারণত এটা ঘূর্ণন বেগের সৃষ্টি করে এবং নিচে গর্তের সৃষ্টি করে, এটা হচ্ছে বর্তুলাকার গর্ত। মধ্যগতিতে ক্ষয়জাত যে ভূমিরেপ দেখলাম এটা হচ্ছে সর্পিল পাক, নদী ছেদন এবং নদী মঞ্চ। এবং এটা সর্পিল পাকটা আমরা দেখলাম যে নদী তার পথে গতিপথ চেঞ্জ করে করে যদি প্রবাহমান হয় তাহলে সেটা বাঁক সৃষ্টি করবে। ঠিক আছে। এরপর নদী ছেদন অর্থাৎ এই বাঁকটা যদি পরে সোজা পথে প্রবাহিত হয়ে যায় অর্থাৎ আঁকা বাঁকা পথ ছেড়ে হঠাৎ যদি সোজা পথ বেছে নেয় তাহলে আমরা সেটাকে বলছি নদী ছেদন। এবং নদী মঞ্চ আমরা দেখলাম যে অসমান পানির যদি হ্রাস বৃদ্ধি হয় অসমান ক্ষয়প্রাপ্ত হবে এবং সিঁড়ির ন্যায় ভূপ্রকৃতির সৃষ্টি করবে, সেটা হবে নদী মঞ্চ। এবং নিম্নগতিতে আমরা দেখলাম যে এটি চরসময়ে বন্যা, জোয়ারের পানি, নদীর গতিপথ পরিবর্তন এবং অন্যান্য কারণে সাধারণত নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি করছে, যার কারণে নদীর ক্ষয়জাত ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো থাকার চেষ্টা করবে, নিজেকে গড়ে তুলবে এবং কিভাবে নিজেকে মানুষের মতো মানুষ করে তোলা যায় সেই চেষ্টা করবে এবং সবসময় আল্লাহকে স্মরণ করবে এবং নামাজ পড়বে। আশা করি তোমরা অবশ্যই ভালো থাকবে এবং ইসলামিক যে আদব কায়দাগুলো আছে সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।